पायल जी मनो पायल जी हमारे हम पायल जी पापा। ওকে, সো আমরা শিখলাম যে হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এগুলোর পরে অলওয়েজ ভার্বটা কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে এবং এটা দ্বারা বোঝায় যে কোনো একটা করার চেয়ে অন্য একটা কিছু করা শ্রেয় ছিল, বা কোনো কিছু একটা করার চেয়ে অন্য কিছু না করাই শ্রেয় ছিল, দুটোই বোঝায়। সো প্লিজ রিমেম্বার, সো ভার্বটা হবে অলওয়েজ এগুলোর পরে V1 বা প্রেজেন্ট ফর্ম হবে। ওকে, সো যাদের নেট প্রবলেম বা যারা ক্লাস মিস করবা, তোমরা আবার ইউটিউবে আমার চ্যানেলে ক্লাসটা রেকর্ডেড আজকে আবার ডাউনলোড করে আমি সেটা আবার আপলোড করে দিব, ডোন্ট ওয়ারি। সো এখন আমরা আবার আমরা কিছুদিন আগে আমরা যে ক্লাসটা করেছি সেটা হচ্ছে আমাদের কন্ডিশনালস। ওকে, ইফ ইউ রিমেম্বার, কন্ডিশনাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ফিউচার, এরকম যে আমরা কন্ডিশনাল সেন্টেন্স রুল গুলো পড়েছি সেগুলোর জাস্ট একটা আবার কুইক রিভিউ। ওকে, সো লুক এট দ্য রুল। ওকে, সো কোনো সবাই কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? বুঝতে প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞেস করবা। শুনতে পাচ্ছি। ওকে, সো কোনো বাক্য যদি দেখো ইফ দ্বারা মানে ইফ ক্লজ দ্বারা যুক্ত, ঠিক আছে? সো কোন একটা বাক্য ক্লজ মানে কি? ক্লজ মানে বাক্যাংশ, বাক্য অংশ। তো কোনো বাক্য যদি ইফ ক্লজ দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, কোনো বাক্য যদি ইফ ক্লজ দ্বারা যুক্ত থাকে, তাহলে ইফের আগের অংশটা অর্থাৎ প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে রুলটা হচ্ছে ই প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। যেমন if you work hard you prosper in life, so if you work hard you will prosper in life, তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি জীবনে উন্নতি করবে, ঠিক আছে? তো এই অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো তোমরা চাইলে एग्जांपल লিখতে পারো চ্যাট বক্সে। ভাইয়া এটা বুঝবো কেমনে যে ইফ এ ক্লজে মানে প্রথম অংশ কোনটা দ্বিতীয় অংশ কোনটা? যেটা প্রথম অংশটা দ্বিতীয় অংশ আমরা বিফোর আফটার বুঝতে পারি না, এইটা বুঝবো কিভাবে যে এটা আমরা কিভাবে? এখানে কি তুমি দেখতে পাচ্ছ না ইফ ইউ ওয়ার্ক হার্ড এর পরে একটা কমা আছে, ক্যান ইউ সি? তুমি কি না দেখে কথা বলো? ভাই কমা তো দেখছি, মানে কমার আরো স্পষ্ট হওয়ার জন্য বলছে কি আপনার যে আরো স্পষ্ট কি? কমাই তো স্পষ্ট করে দিয়েছে ক্লজটাকে, ইফ ইউ ওয়ার্ক হার্ড কমা ইফ ইউ ওয়ার্ক হার্ড। এটা ভাইয়া এটা হচ্ছে প্রথম অংশ আর বাকিটা হচ্ছে আপনার দ্বিতীয় অংশ নাকি? হ্যাঁ, দ্বিতীয় অংশ। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড, এখানে একটা অর্থ শেষ হয়ে গেল না? যদি তুমি কঠোর পরিশ্রম করো অথবা যদি তুমি না পড়াশোনা করো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, অথবা ইফ ইউ ডু নট গো টু স্কুল। ওকে, ইফ ইউ ডু নট রিড, এই একটা অংশ। তাহলে আরেকটা অংশ কি থাকে? বাকি অংশটা ফিউচার ইনডিফিনিটে হয়ে যাবে। সো ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। ইফ হি রিডস মোর, একইভাবে
ইফ হি রিডস মোর, যদি সে বেশি পড়ালেখা করে, হি পাস ইন দ্য এক্সামিনেশন, হি উইল পাস ইন দ্য এক্সামিনেশন। এখানে তো ভেরি সিম্পল ভাষায় লেখা। ওকে, সো আমার অন্যান্য স্টুডেন্ট তোমরা যারা আছো, তোমরা এইটা ব্যবহার করে এক্সাম্পল লিখো। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। হ্যাঁ, এটা স্বর্ণা লিখেছে, ভেরি গুড। দেন প্রিয়া লিখেছে ইফ ইউ ডু নট গো টু স্কুল ইউ উইল ফেইল ইন দ্য এক্সাম। সো একটা হচ্ছে দুইটা ক্লজেরই আলাদা আলাদা অর্থ থাকবে, অর্থাৎ একটা কজ এন্ড ইফেক্ট থাকবে। সো ইফ ইউ ডু নট, ইফটা হচ্ছে একটা ক্লজ, এই জন্য এটাকে কজ এন্ড ইফেক্ট বলা হয়, অর্থাৎ একটা করলে আরেকটা ফল আসবে। ওকে, সো ভাইয়া শুভা একটা লিখেছে, কথা বলি। বল। ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে চিনবো? স্ট্রাকচার অনুসারে নাকি আমরা চিনবো, যা অথবা নাকি অর্থ অনুসারে আমরা ধরবো? আরে বাবা, এটার ফর্মুলাটা হচ্ছে এটা, যে একটা অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ইফ যুক্ত, আর একটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। জাস্ট এটা মনে রাখো, এত গাধা গাধা প্রশ্ন করার তো দরকার নাই। আমি তো কিছুই বুঝতেছি না, তুমি এত বেসিক এত ইয়া হলে কিভাবে হবে? প্রথম ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সো টেন্স কিভাবে হবে সেটা তো তার স্ট্রাকচারে বলে দিবে। যারা চ্যাট বক্স এক্সাম্পল গুলো লিখেছে, এক্সাম্পল গুলো দেখো। যে ভাই এটা বলতেছি যে আমি প্রেজেন্ট টেন্স কিভাবে ধরবো, কি স্ট্রাকচার অনুসারে ধরবো নাকি অর্থ অনুসারে ধরা যাবে, ওইটাই বলছিলাম কি আপনার। স্ট্রাকচার ছাড়া আমরা টেন্স কিভাবে ধরি? আমাকে এক্সাম্পল দাও। স্ট্রাকচার ছাড়া টেন্স চেনার কোনো ওয়ে আছে? ইফ কামস আই উইল বি। দেখো সুন্দরভাবে সিম্পল ভাবে সে লিখেছে, ইফ হি কামস, যদি সে আসে ইনডিফিনিট টেন্স, তাহলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স, আই উইল গো। সে যদি আসে আমি যাব। আরিফ লিখেছে ইফ ইউ ডোন্ট রিড মোর, তুমি যদি বেশি না পড়ো, ইউ উইল বি। এটা কিভাবে হয়? সে ইফ ইউ ডোন্ট রিড মোর, সে না পড়লে সাকসেড হবে কিভাবে? সে সে পড়লেই না সাকসিড হবে, তোর অর্থটা ভুল হয়েছে এখানে। যাই হোক, প্রিয়া লিখেছে ইফ ইউ ওয়ান্ট টু বাই আ বিগ হাউস, যদি তুমি একটি বড় বাড়ি কিনতে চাও, ইউ উইল আর্ন এ লট অফ মানি। এখানে অর্থটা একটু ঘাপলা আছে। এটা হচ্ছে তুমি এখানে হ্যাভ টু, এটা হয়নি। ইফ ইউ ওয়ান্ট টু বাই এ বিগ হাউস ইউ উইল নিড, এভাবে বলতে পারো ইউ 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 উইল আর্ন এ লট অফ মানি, মানে হচ্ছে তুমি অনেক টাকা অর্জন করবে। এখানে তুমি ইউ উইল হ্যাভ বা অন্য কিছু ইউজ করতে পারো। ইফ ইউ হেল্প আই উইল হেল্প ইউ, সিম্পল। ওকে, সো একটা অংশ আমরা দেখলাম যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আরেকটা অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশনাল। আর আমাদের জিরো কন্ডিশনালটা ছিল হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্যর ক্ষেত্রে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন আম, আম, এটার আগে এটার সাথে আমি এটা লিখে দেই, জিরো কন্ডিশনালটা চিরন্তন সত্য এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি ইফ দ্বারা যুক্ত থাকে, সবাই একটু মনে রাখো, এটা আগের ক্লাসে পড়াইছি যদিও। চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন ইফ ইউ বয়েল ওয়াটার ইন 100 ডিগ্রি সেন্টিগ্রেড it turns into vapor. ওকে, ভাই এটা একটু লিখে দেন রুলটা নিচে দিয়া। তুমি সেম লিখতে পারছো না? ইফ যুক্ত অংশটা যদি অভ্যাসগত সত্য বা সাইন্টিফিক ট্রুথ বা চিরন্তন সত্য বোঝায়, সেক্ষেত্রে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন তুমি যদি সকালে ঘুম থেকে উঠো, ইফ ইউ ওয়েক আপ
early in the morning বানান ভুল you can get fresh air okay সো এটা তোমরা এইভাবে চিন্তা করে লিখবে এটা একটা অভ্যাসগত সত্য বুঝাইছি আর বাকিটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ উপরেরটা সায়েন্টিফিক ট্রুথ দ্বিতীয়টা হচ্ছে একটা অভ্যাসগত সত্য সো হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি তুমি সকালে ঘুম থেকে ওঠো তুমি ফ্রেশ বাতাস পেতে পারো ঠিক আছে সো ইফ যুক্ত অংশটা যদি প্রথম অংশটা যদি ইফ যুক্ত অংশটা যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ অভ্যাসগত সত্য বা সায়েন্টিফিক ট্রুথ বা চিরন্তন সত্য হয় তাহলে দুইটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ সবার কাছে কি এটা ক্লিয়ার তোমরা চাইলে এক্সাম্পল লিখতে পারো এর পরে ফার্স্ট পারসন হয়ে এক্সাম্পল কথা আমি বুঝতেছি আমি লিখেছি জয়েন ইউর রেগুলার উইল গিভ মি না না দামাল করতে একটা লাইন করে ধরে Okay, so rule 26 দেখো okay ওকে সো সবাই কি বুঝছো আগের রুলটা একটা হচ্ছে ইফ যুক্ত অংশ সাধারণ অর্থে ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে আর চিরন্তন সত্য ব্যতিক্রম হচ্ছে চিরন্তন সত্য অভ্যাসগত সত্য বা সায়েন্টিফিক ট্রুথ এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয় বাট অন্যান্য সাধারণ ক্ষেত্রে বা অন্যান্য সাধারণ অর্থে আমরা ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে বাকি অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয় তবে পরীক্ষাতে বেশিরভাগ এই রুলটা আসে রুল 26 থেকে পরীক্ষাতে বেশিরভাগ আসে এই রুলটা ঠিক আছে এই রুল থেকে পরীক্ষাতে বেশি আসে সেই রুলটা ভালো করে শেখো ওকে আরেকজন একটা एग्जांपल লিখেছে স্বর্ণা লিখেছে ইফ ইউ ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং তুমি যদি প্রতিদিন সকালে হাঁটো ইউ ক্যান ফিট ইউর বডি হ্যাঁ গুড ওয়ান সো এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এজন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট এ গঠিত হয়েছে সাদমান এটা পড়েছি তো চকলেট দিবা কথা বললা চকলেট নেওয়ার কথা বললা ওকে এক্সকিউজ মি সো দেখো দ্বিতীয় অংশটা দেখো সরি এই রুলটা দেখো ইফ যুক্ত ক্লজটার প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটা ইফ যুক্ত অংশের পরের যে অংশটা সেটার সাবজেক্টের পরে অলওয়েজ উড কুড মাইট বসে অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশটার ক্ষেত্রে আমরা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করতে পারবো ঠিক আছে সেটা হচ্ছে ই প্লাস পাস্ট ইনডিফিনিট এরপর অংশটা সাবজেক্ট প্লাস উড কুড মাইট যে কোনো একটা বসবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সো আমরা জানি অলওয়েজ আমাদের যে মোডাল অক্সিলারিজ গুলো আছে এগুলোর পর অলওয়েজ ভার্বের কোন ফর্ম হয় কে বলতে পারবে প্রেজেন্ট ফর্ম হয় প্রেজেন্ট ফর্ম হয় ভাইয়া প্রেজেন্ট ফর্ম হবে প্রেজেন্ট ফর্ম হয় পর অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় ঠিক এই রুলটাতেও দেখো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে উড কুড মাইট এর পরে সাধারণত কি হবে প্রেজেন্ট ফর্ম হবে লুক এট দ্য এক্সাম্পল দেখো ইফ হি এগ্রিড যদি একমত হতো ইফ হি এগ্রিড প্রথম ক্লজ ইফ হি এগ্রিড তাহলে হাসান টেল মি ইফ হি এগ্রিড এটা কোন টেন্স হাসান আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস জি ভাইয়া so why don't you tell me
ইফ হি এগ্রিড, সে যদি একমত হতো, এটা কোন টেন্স? Past indefinite tense. Past indefinite. Past টেন্স। ওকে, সো তাহলে রুল অনুযায়ী আমাদের পরের অংশটাতে কি যুক্ত করতে হবে? সাবজেক্টের পরে উড কুড মাইট যে কোনো একটা। সো আই ড্যাশ গিভ মানি, তাহলে এখানে মানি, তো এখানে আমরা উড ব্যবহার করেছি, অথবা তুমি কুডও ব্যবহার করতে পারো। তারপর ভার্বের কি ফর্ম হয়? প্রেজেন্ট ফর্ম হয়। সো গিভটা গিভই রয়ে গেছে। So, আমরা দেখলাম যদি ইফ যুক্ত ক্লজটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটার সাথে আমরা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করব, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ ইউ স্টাডিড, তুমি যদি লেখাপড়া করতে, ইফ ইউ স্টাডিড তুমি যদি লেখাপড়া করতে, ইউ ইফ স্টাডিড তুমি যদি লেখাপড়া করতে, ইউ উড, আমরা এখানে উড ব্যবহার করেছি, আবার ভার্বের ফর্ম ব্যবহার করেছি। তুমি যদি লেখাপড়া করতে, তুমি ভালো একটা রেজাল্ট করতে পারতে। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটার সাথে আমরা উড কুড মাইট যে কোনো একটা ব্যবহার করব। দেন ইফ দে ট্রাইড, তারা যদি চেষ্টা করতে, ইফ দে ট্রাইড, অথবা ইফ দে মনে করো ট্রাইড হার্ড। ওকে, সো ইফ দে ট্রাইড হার্ড, তারা যদি কঠোরভাবে চেষ্টা করত, দে সাকসিড, তাহলে কি হবে? দে উড সাকসিড। ওকে, সো যেটা বলছিলাম দেখো, সো ইফ দে ট্রাইড কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে পরের অংশটার সাথে উড কুড মাইট আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, প্লাস ভার্বের V1। সো তোমরা চাইলে এক্সাম্পল লিখতে পারো, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে এই রুলটা থেকে। ওকে, সো সাবরিনা লিখেছে ইফ হি ওয়েন্ট দেয়ার, সে যদি সেখানে যেত, হি কুড মিট হিজ বেস্ট ফ্রেন্ড, সে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে পারতো। লেখাগুলা বোঝা যাচ্ছে না কেন? আর একটু বড় করে দিব। ওকে, ওকে, হুম, তো তুমি চাইলে এক্সাম্পল লিখতে পারো এই রুলটা ব্যবহার করে। ইফ ইউ গেভ মানি, তুমি যদি টাকা দিতে, আই কুড বাই কখন বসবে? নিউ ড্রেস, কিনতে পারতাম। ওকে, সো এই রুলটা কি সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া একটু বুঝাও। আর একটু বোঝাবো? ওকে, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তো পাস্ট ইনডেফিনিট টেন্স তো চিনো, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশে আমরা কি ব্যবহার করব? উড কুড মাইট ব্যবহার করব, এবং মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো এক্সাম্পল দেখলে বুঝবা। ইফ হি এগ্রিড, সো দেখো ইফ হি এগ্রিড এটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট টেন্স। সো ব্র্যাকেটের ভার্বটা আগে কি হবে তাহলে? উড হবে, উড গিভ দ্য মানি। উড I would give the money. দেখো লাস্ট সেকেন্ডটা দেখো। ভাইয়া ফার্স্ট রুলসটা কি আই কুড গিভ দ্য মানি হয় না? হ্যাঁ, এখানে কোডও ইউজ করতে পারো, নো প্রবলেম। সেটা তো আমি একটু আগেই বললাম। ওকে, সো আমরা রুল 27 দেখো, এটা আরো ইম্পর্টেন্ট রুল। ইফ যুক্ত ক্লজটা প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফ যুক্ত অংশটার প্রথম ক্লজ যদি কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশের সাথে উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ
প্লাস ভার্বের B3, এটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয়। কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। সো উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল বলা হয় এই অংশটাকে। সো দেখো, সো আমরা শিখলাম ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বাকি অংশটার সাবজেক্টের পরে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস B3। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের B3। আগেরটাতে ছিল কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটাতে কি ভার্বের B3। আগেরটাতে ছিল পাস্ট ইনডিফিনিট টেন্স, এটাতে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট একটা রুল। সো ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে বাকি অংশটা হবে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। লুক এট দ্য এক্সাম্পল দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, তুমি যদি এটা সিনসিয়ারলি মানে জানো? আন্তরিকতা। সো আন্তরিকতা। এটা একটু বোল্ড করে নিচ্ছি, ওয়েট। সো ইফ ইউ ভাইয়া হ্যাড, 27 নাম্বার রুল হচ্ছে তো ইম্পর্টেন্ট, এটা একটু লাল দাগ দিয়ে দেন তাহলে আমরা বুঝবো যে রুলটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, হাসান আমাকে বলো এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। পাস্ট পারফেক্ট। Past perfect. Past perfect. হ্যাঁ পাস্ট পারফেক্ট, আমার এই দেখাতে ভুল হয়েছে। বারবার যে গল্প ফাটাইয়া বলছি, ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে সাবজেক্ট, বাকি অংশের সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে প্লাস মূল ভার্বের B3। সো আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড ফিনিশড ইট সিনসিয়ারলি, তুমি যদি এটা আন্তরিকতার সাথে করতে, ঠিক আছে, ইউ গেট আ প্রফিট, তুমি প্রফিট পেতে, তাহলে ইউ গেট, এখানে গেট এর জায়গাতে কি হবে? ইউ উড হ্যাভ বা gotten হবে। সো আমরা জানি ইফ যুক্ত অংশ যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরের অংশে আমরা উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ ব্যবহার করি প্লাস মূল ভার্বের B3। সো গেট ভার্ব, সো গেট এর B3 হচ্ছে গট বা গটেন, ঠিক আছে? কারেক্ট, ঠিক আছে। গট, গটেন দুইটাই পাস্ট পারফেক্ট ফর্ম, সরি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো তুমি যদি এটা আন্তরিকতার সাথে করিয়া থাকতে তাহলে তুমি কি একটা প্রফিট পাইয়া থাকতে বা পেতে। দেন দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, ইফ আই হ্যাড পসেসড ভাস্ট ওয়েলথ, আমার যদি অনেক ধন সম্পদ এর মালিক হতাম, যদি আমি, ইফ আই হ্যাড পসেসড ভাস্ট ওয়েলথ, আমার যদি অনেক টাকা পয়সা ধন সম্পদ থাকতো তাহলে কি হবে? আই, সাহায্য করতে পারি। তাহলে এখানে কি হবে? আই উড হ্যাভ, I would have helped the poor people. সো তোমরা এক্সাম্পল লিখতে পারো। স্বর্ণা লিখেছে ইফ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে যদি কাজটি করত, আই উড হ্যাভ গিভেন হিম দ্য মানি, আমি তাকে টাকা দিতাম। তাহলে আমরা শিখলাম ইফ যুক্ত অংশটা যদি পাস্ট পারফেক্ট হয় বাকি অংশের সাবজেক্টের পরে আমরা উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের B3 ব্যবহার করব। ওকে, ওকে, ভেরি গুড। Is it clear to all of you? Okay, সাদমান লিখেছে if I had finished my class, আমি যদি আমার ক্লাস শেষ করতাম, you would have given me a, এটা কি কমপ্লিট করনি কেন বাক্য? ওকে ওকে, স্বর্ণারটা পড়েছি। ফয়েজ লিখেছিল if you were, if you, ফয়েজ তোমার এক্সাম্পলটা হয়নি। ফয়েজ কি লাইনে আছো? ফয়েজ, are you present in the class? জি ভাইয়া। ওকে, সো তুমি লিখেছো if you hard work you success in the life, এটা আসলে বাক্যটা হয়নি, বুঝছো? আমরা সাবজেক্টের পরে ভার্ব নিয়ে আসি, ঠিক আছে? যেমন if you work hard, তো if you work hard,
হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পর অংশটা ফিউচার ঠিক আছে? Here is if I had before, I might have, এখানে প্রিয়া একটু ভুল হয়েছে। তাহলে প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হলে দ্বিতীয় অংশের সাবজেক্টের পরে would have, might have বসে প্লাস মূল ভার্বের বি3। তুমি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখছো কেন? মূল ভার্বের বি3 হবে। ওকে, আমাদের কমন কিছু রুল আছে, এগুলো আমরা দ্রুত শেষ করে ফেলি। ওকে, সো দেখো টু ব্যতীত প্রিপজিশনের পরের ভার্বের সঙ্গে আইনজি যুক্ত হয়। আচ্ছা, টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে ওগুলোর পর নরমালি কোনো ভার্ব আসলে ওই ভার্বটার সাথে আমরা আইনজি যুক্ত করি। এটা হচ্ছে একটা বেসিক রুল। প্রিপজিশন টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে যেমন উইথ আছে, বাই আছে, বা অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে ওগুলোর সাথে আমরা ওই ভার্বের ওই প্রিপজিশনের পরে যে ভার্ব গুলো আসে সেগুলোর সাথে আমরা আইএনজি যুক্ত করি। যেমন হি ইজ নাও এঙ্গেজড ইন রিড, তাহলে এটা কি হবে? রিডিং। তো এটা আমরা শিখলাম যে টু ছাড়া অন্য প্রিপজিশনের পরে ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা আইএনজি যোগ করি। এটা বেসিক একটা রুল, ঠিক আছে? যেমন ওয়ান ক্যান গ্যাদার নলেজ বাই ট্রাভেল, তো বাই কি হবে? বাই ট্রাভেলিং। সো আমরা দেখলাম প্রিপজিশন টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে সেগুলোর পর ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা কি যুক্ত করি? আইএনজি যুক্ত করি। প্লিজ কাম ব্যাক টু দ্য ক্লাস, ডোন্ট পুশ ইট। সরি ভাইয়া। ওকে, সো মেক এক্সাম্পল ইফ ইউ ক্যান, অর আমরা নেক্সট রুলে চলে যাই। সো টু ছাড়া অন্যান্য যে প্রিপজিশন গুলো আছে সেগুলোর পর ব্র্যাকেটে যদি কোনো ভার্ব দেখো সেটার সাথে আমরা কি যোগ করব? আইএনজি যোগ করবো ভাইয়া। ওকে, সো রুল 29 দেখো, cannot help, could not help, look forward to, with a view to, be used to, get used to, এখানে আরেকটা লিখে দেই, be used to, get used to, mind, এগুলোর পর যে ভার্ব আসবে সেটার সাথে আইএনজি যোগ করব। ভাইয়া cannot এই help, ওয়ার্ড গুলোকে জানি কি বলা হয় ভাইয়া? এই ওয়ার্ড গুলোকে এই ওয়ার্ডগুলোকে মার্কার বলা হয়, অর্থাৎ যেই শব্দগুলো দেখে আমরা বুঝবো যে ওই ভার্বটা কি হবে, এগুলো চেনার উপায় মার্কার। বাক্যে এগুলোকে মার্কার বলা হয়। ওকে, সো কোন বাক্যে যদি দেখো cannot help, could not help, look forward to, with a view to, be used to, get used to, mind, পরে ব্র্যাকেটে যে ভার্ব আসবে সেটার সাথে অবশ্যই আমরা কি যোগ করব? আইএনজি যোগ। ওকে, সো ইফ ইউ ওয়ান্ট example, no problem. ওকে, সো এক্সাম্পল দেখো, he came to Dhaka with a view to, so he came to Dhaka with a view to, so আমরা জানি with a view to এরপরে যদি কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা কি যোগ করি? আইএনজি যোগ করি। so he came to Dhaka with a view to finding a job, সে একটা জব খোঁজার উদ্দেশ্যে ঢাকা এসছিল। so আমরা দেখলাম with a view to, look forward to, be used to, get used to, for ভাইয়া ডাবল সাউন্ড আসতেছে।
ওকে, সো এই ওয়ার্ড গুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আর এগুলো দেখার সাথে সাথেই বুঝে নিবা যে এটার পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব আসে সেটার সাথে আমরা আইএনজি যোগ করব। আরো একটা এক্সাম্পল দেখো, আই ক্যানট হেল্প, আই ক্যানট হেল্প। সো এই যে ক্যানট হেল্প বা কুড নট হেল্প, এটার পর ব্র্যাকেটে যে ভার্ব আসে সেটার সাথে আমরা কি যোগ করি? আইএনজি। সো আই ক্যানট হেল্প লাফিং। ওকে, আমি হাসা থামাতে পারছি না। So just remember cannot help, could not help, look forward to. যেমন he looks forward to get so এটা কি হবে? Who can tell me? Getting. Getting. So he looks forward to. So look forward to with a view to. Could not help, cannot help, then used to, get used to, মাইন্ড, এরপরে ভার্বের আইন যুক্ত হয়। ঠিক আছে, তো তোমরা উইথ এ ভিউ টুর অর্থটা কি দাঁড়ায় বাংলায়? উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্য বোঝাতে পারে। ঠিক আছে ভাইয়া। and let me check অন্য কেউ এক্সাম্পল লিখেছে কিনা। So we come here with a view to doing the English class. Very good. So স্বর্ণা লিখেছে আমরা ক্লাস করার উদ্দেশ্যে এখানে এসেছি। ওকে, ক্লাস আর বেশিক্ষণ হবে না, এই মিটিংটা শেষে আমাদের ক্লাসও শেষ হয়ে যাবে, আর 7-8 মিনিট পড়াবো। ওকে, সো আজকে অন্য সাবজেক্ট ভাই পড়াতে আজকে পারছি শুধু না। ইংলিশই করাবে না, অন্য সাবজেক্ট করাবেন না? না, আজকে অন্য সাবজেক্ট পড়াচ্ছি না, অন্য সাবজেক্ট অন্যদিন পড়াচ্ছি। ইংলিশটা শেষ করে ফেলি, 35 পর্যন্ত রুল আছে সম্ভবত, শেষ করতে পারবো না যদি। ওকে, এগুলো তোমাদের পড়ানোর রুলসই যারা রেগুলার স্টুডেন্ট। ওকে, সো নেক্সট রুল দেখো, কোনো বাক্যে যদি শুরুতে সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে তাহলে ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত থাকে। ঠিক আছে, আর সেটাকে আমরা মূলত জিরান বলে থাকি। আমি চাচ্ছিলাম জিরান পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে আলাদা ক্লাস নেওয়ার জন্য, সেটা এই ক্লাসের পরে হবে। সো এটা রাইট ফর্ম অফ ভার্বস এর জায়গা থেকে চিন্তা করো, যদি কোনো সেন্টেন্সের শুরুতে যদি কোনো ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্টের জায়গাতে যদি কোনো ভার্ব থাকে, সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করি, আর সেটা নাউন হিসেবে কাজ করে এবং সেটাকে জিরান বলা হয়। আমার কথাটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় এবং সে একই সাথে সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে সে মূলত কি হবে? নাউন হবে, আর ওই ভার্বটা ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান, তার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো ব্যায়াম। ঠিক আছে, সো টু সুইম ব্র্যাকেটে যদি থাকে, অথবা মনে করো টু সুইম থাকলো না, জাস্ট সুইম থাকলো। ঠিক আছে, অথবা মনে করো টু স্পিক থাকলো না, জাস্ট স্পিক থাকলো। ঠিক আছে, তো কোনো দেখো বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে। সো আমাদেরকে বুঝে নিতে হবে এখানে ভার্বটাই মূলত কি সাবজেক্ট, আর সেটা ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান, সে কাজ করবে নাউনের মতো সাবজেক্ট হিসেবে। সো সুইম ইজ এ গুড এক্সারসাইজ, সো এটা কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে যদি লেখো সুইম ইজ এ গুড এক্সারসাইজ, এটা ভুল। আমাদেরকে এটা কি লিখতে হবে? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো কোনো বাক্য যদি সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব দেখি এবং সেখানটায় সে নাউন হিসেবে কাজ করবে এবং তার সাথে আমাদেরকে আইএনজি যুক্ত করতে হবে। সো সুইম হয়ে গেল কি সুইমিং, সো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেন স্পিক ইজ এন আর্ট, সো এখানে কথা বলা কি একটা আর্ট? কথা বলা কি একটা আর্ট না? যাদের কথা বলার ধরন স্টাইল ভালো না, আমাদের কি শুনতে তাদেরকে ভালো লাগে?
ভাইয়া একটু আবার বলবেন, আমি মাকে একটু সাহায্য করতে গেছিলাম, এই জন্য কথা বুঝতে পারিনি, যদি আবার পুনরায় বলতেন। ইউ ক্যান রিড ইট লাউডলি, পড়ো তো রুলটা। বা ওই যে নাউন আর জিরান নিয়ে পড়ছেন, এটা তো বুঝছি, নাউন আর জিরান যেভাবে বলছেন ওইটা আর কি আপনার। ওকে, আমি বলার পর তোমাকে রিপিট করতে হবে। লিসেন, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে, তো ওই ভার্বটা নাউন হিসাবে কাজ করবে। সে কিন্তু ওর ভার্ব থাকবে না, সে হয়ে যাবে জিরান। অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে আমরা তাকে কি বলি? জিরান বলি। সো সে নাউন হিসাবে কাজ করবে, সে কিন্তু আর ভার্ব থাকবে না। সো আমি আবার রিপিট করছি, কোন সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের জায়গাতে যদি ভার্ব থাকে, তাহলে সে আর ভার্ব হিসাবে কাজ করবে না, সে জিরান্ড হিসাবে কাজ করবে। সো জিরান্ড হওয়ার জন্য তার সাথে কি যোগ করতে হবে? তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ করলে সে জিরান্ড হয়ে যাবে, সে নাউন হিসাবেই ওই বাক্যে কাজ করবে, অর্থাৎ নাউন বা সাবজেক্ট হিসাবে সে কাজ করবে। ওকে, ক্যান ইউ রিপিট দিস, হাসান? জি ভাইয়া, কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে যদি ভার্ব থাকে, তাহলে ভার্বটা আর ওই স্থানে থাকবে না, হয়ে যাবে কি জিরান। তাহলে জিরান আপনার ওইখানে কাজ করে নাউনের ইয়ে হবে আর কি আপনার, সে নাউনের মতো কাজ করবে, নাউনের সাবজেক্ট মতো হিসাবে কাজ করে বাট সে এবং নাউন জিরান হয়ে হিসাবে যাবে আর ওই কি বাক্যে আপনার। থাকবে। ভেরি গুড। সো দেখো, বাক্যের শুরুতে আছে ভার্ব সুইম ইজ এ গুড এক্সারসাইজ। সো এখানে সাবজেক্ট হিসাবেই কি সুইমটা আছে। সো সুইমটা আর ভার্ব আমরা রাখবো না, একে আমরা কি বানাই দেব? জিরান বানাই দেব। জিরান বানাই দিলে সে নাউন হয়ে যাবে, সে তখন ওই বাক্যে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারবে। সো সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। দেন স্পিক ইজ এন আর্ট, সেটা কি হয়ে যাবে? স্পিকিং ইজ এন আর্ট। ওকে, সো স্পিক ইজ এন আর্ট এটা হবে না। সো বাক্য যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, সেটার সাথে আমরা আইএনজি যোগ করে তাকে জিরান বানিয়ে দেব, সেটার সাথে আমরা আইএনজি যোগ করে দেব। সো স্পিকিং ইজ এন আর্ট। ওকে, দেন সবাই কি বুঝছো? জি ভাইয়া। ওকে, ইফ ইউ ক্যান মেক এক্সাম্পল, নো প্রবলেম। স্বর্ণা লিখেছে ড্রয়িং ইজ মাই ফেভারিট হবি। হ্যাঁ, ভেরি গুড। গিভিং চকলেট ইজ এ গুড গিফট, কুড বি। ওকে, হি গেট ইউজ টু গোয়িং দ্য মার্কেট। আগের রোল ছিল, পড়েনি, সরি ফর দ্যাট। ওকে, সো সাদমান, ওকে, থ্যাংক ইউ। 30 পর্যন্তই থাক। ওকে, সো ইজ ইট ওকে? আমরা নেক্সট ক্লাসে বাকি রোলগুলো আরো ঠিক করবো, আরো এক্সাম্পলের সাথে। কি বলো সবাই? আজকে পর্যন্তই থাক। জি ভাইয়া। ওকে ওকে, ভাইয়া রোল তা কথা বলি, 31 থেকে আমরা নেক্সট ক্লাসে শেষ করব। সো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো। ভাইয়া ভাইয়া ফার্স্ট বলতেছি থেকে ওই যে বলতেছিলাম বলো যে বলো। আপনার ওই রাইট ফ্রম অফ ভার্বটা যে 1 থেকে 30 পর্যন্ত রোল আমাদের 15 পর্যন্ত আছে, বাকি 15 দিয়ে দিলে ভালো হয়। আর আজকে যেগুলা মানে পড়েছেন এগুলো দিলে ভালো হয়, যেগুলো আর কি আপনার। হ্যাঁ ভাইয়া, সেম পিঞ্চ। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমি ক্লাস শেষে এটা লেকচারটা গ্রুপে দিয়ে দিব, নো প্রবলেম। তারপর রাইট ফ্রম অফ যে 15 থেকে 30 পর্যন্ত ওইটা একটু দিয়ে দিলে ভালো হয়। এটা একই লেকচারে আমি আবারও দিয়ে দেব, ইউ ক্যান চেক ইন দ্য গ্রুপ। জি 1 ভাই, থেকে একটু 30 আলাদা পর্যন্ত আলাদা দিলে পুরোটাই ভালো হয়। লাগবে। ওকে, আর কারো কি কোনো প্রশ্ন আছে? বাকি স্টুডেন্টরা তো আজকে কোনো কথাই বলছে না, শুধু কি সাদমান আর হাসান ক্লাসে ভাইয়া ছিল? কোনো কোশ্চেন নাই ভাইয়া, আছে এই পর্যন্তই থাকুক। ভাইয়া ওকে, তাদের সব প্রশ্নই আমরা বুঝে গেছি। পড়ানো হয়েছে? তুবা এন্ড আদার স্টুডেন্ট? ভাইয়া বুঝিনি, কি বলছেন? প্রিয়া, স্বর্ণা ছিল ক্লাসে, আই অ্যাপ্রিশিয়েট দেম। তুবাও অ্যাক্টিভ ছিল, বাট দেয়ার ওয়ার সাম মিস্টেকস। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট আদার স্টুডেন্ট? সবাই কি বুঝতে পেরেছো আজকের রুল গুলো? জি ভাইয়া। জি ভাইয়া।